প্রাচীন সভ্যতাকে হৃদয় মাঝে আবদ্ধ রেখে ভারতের সৃজনশীলতা ও ধর্মের যে মেলবন্ধন, সেই ঐতিহ্যের সাথে পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের পোড়ামাটির কাজ হোক বা ল্যাটেরাইট পাথরের মন্দির, কোনো অংশেই কম নয়। তাই মল্ল রাজত্বের ইতিহাস বিজড়িত টেরাকোটা ও ডোকরা শিল্পের সাথে ওতপ্রোতভাবে জড়িত অন্যতম শহর বিষ্ণুপুর। বিষ্ণুপুর যাওয়ার জন্য সড়কপথ কিংবা রেলপথ ব্যবহার করা যেতে পারে, তবে সড়কপথে যাওয়ার জন্য অনেক বিকল্প রাস্তাও আছে। প্রথমত, বর্ধমান থেকে আরামবাগ, কতুলপুর, জয়পুর হয়ে বিষ্ণুপুর যাওয়া যেতে পারে। দ্বিতীয়ত, বর্ধমান থেকে রসুলপুর, কাঁকড়ডাঙ্গা, পাত্রসায়ের হয়ে বিষ্ণুপুর যাওয়া যেতে পারে। তৃতীয়ত, বর্ধমান থেকে ইন্দাস হয়ে সাম্রঘাটে দ্বারকেশ্বর নদ পেরিয়ে কতুলপুর, জয়পুর হয়ে বিষ্ণুপুর যাওয়া যেতে পারে। চতুর্থত, বর্ধমান থেকে রসুলপুর হয়ে সোনামুখী হয়ে বিষ্ণুপুর যাওয়া যেতে পারে। আমরা গিয়েছিলাম তৃতীয় বর্ণিত পথে। এই জয়পুর কৃষক বাজার থেকেই শুরু জয়পুরের ফরেস্ট। বিষ্ণুপুর প্রধানত মল্ল রাজাদের স্থাপত্য, টেরাকোটা শিল্প ও ডোকরা শিল্পের জন্য বিখ্যাত। টেরাকোটা শব্দটি লাতিন ভাষা থেকে এসেছে। টেরা কথার অর্থ মাটি আর কোটা কথার অর্থ পোড়ানো, অর্থাৎ কাদা মাটিকে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে মাটির তৈরি বিভিন্ন শিল্পকার্য সম্পন্ন করা হয় এই বিষ্ণুপুরে। বিষ্ণুপুরে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম রাসমঞ্চ। মল্ল রাজা বীর হাম্বির আনুমানিক ১৬০০ খ্রিস্টাব্দে এই মঞ্চটি নির্মাণ করেন। এই মঞ্চে রাজপরিবারের রাধাকৃষ্ণ সহ সমগ্র বিষ্ণুপুরের রাধাকৃষ্ণের বিগ্রহ এনে রাস পূর্ণিমায় রাস উৎসব হতো। উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব অনুষ্ঠিত হলেও তারপর থেকে এখানে আর রাস উৎসব হয়নি। এরপর দেখে নিলাম শ্যামরায় মন্দির। ভগবান শ্রীকৃষ্ণকে বলা হতো শ্যাম আর রাধাকে বলা হতো রায়, সেখান থেকেই উৎপত্তি এই শ্যামরায় নামকরণ। আনুমানিক ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। মাখড়া পাথর বা ল্যাটেরাইট স্টোনের উঁচু বেদির ওপর পোড়ামাটির ইট দিয়ে তৈরি ঢালু ছাদের ওপর ৫টি রত্ন বা ৫টি শিখর বা ৫টি চূড়া দিয়ে তৈরি, তাই এই মন্দিরটিকে পঞ্চরত্ন মন্দিরও বলা হয়। মন্দিরটির সমগ্র দেওয়ালে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন পৌরাণিক কাহিনী টেরাকোটা কাজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিষ্ণুপুরের বৃহত্তম মন্দিরগুলির মধ্যে অন্যতম এই শ্যামরায় মন্দির। এবার দেখে নিলাম গুমঘর। চারিদিক বন্ধ ও খোলা ছাদযুক্ত এই ঘরটির সাথে অনেক ইতিহাস জড়িত। পৌরাণিক কাহিনী অনুযায়ী এখানে যারা অপরাধ করত, রাজা তাকে খোলা ছাদ থেকে ভেতরে ফেলে দিত এবং নিচে সোজা করে রাখা বল্লমে গাঁথা হয়ে মারা যেত। এছাড়া এর আকার, আয়তন বা ভেতরে সিঁড়ি দেখে অনেকে মনে করেন এটি শস্য ভাণ্ডার ছিল। এরপর দেখে নিলাম জোড়বাংলা মন্দির। এই মন্দিরটি ১৬৫৫ খ্রিস্টাব্দে রঘুনাথ সিংহ তৈরি করেন। মাখড়া পাথর বা ল্যাটেরাইট স্টোনের উঁচু বেদির ওপর পোড়ামাটির ইট দিয়ে তৈরি দুটি বাংলার চালযুক্ত মন্দিরকে একত্রিত করে একটি চূড়া দিয়ে তৈরি এই জোড়বাংলা মন্দির। মন্দিরটির সমগ্র দেওয়াল টেরাকোটা কাজের স্থাপত্যের নিদর্শনও রয়েছে। পোড়ামাটির বিশেষ ভাস্কর্য দ্বারা মহাভারত, রামায়ণ, কৃষ্ণের বাল্যকালের একাধিক দৃশ্য চিত্রিত আছে মন্দির গাত্রে।
পোড়ামাটির কাহিনী দিয়ে সুন্দরভাবে সজ্জিত ভীষ্মের সরসজ্জা, রাম সীতার বিবাহ, মা পার্বতী ও তার দুই ছেলের সাথে গল্প এবং আরও অনেক মহাকাব্যের দৃশ্য চিত্রিত রয়েছে এই মন্দিরের দেওয়ালে। এরপর দেখে নিলাম রাধাশ্যাম মন্দির। আনুমানিক 1758 খ্রিস্টাব্দে মল্ল রাজা চৈতন্য সিংহ এই মন্দিরটি তৈরি করেন। ঢালু ছাদের উপর গম্বুজাকৃতি, এক রত্ন বা এক শিখর বা এক চূড়া বিশিষ্ট এই মন্দিরটি সম্পূর্ণ মাখরা পাথর বা ল্যাটেরাইট স্টোন দিয়ে তৈরি। যেহেতু মন্দিরটি সম্পূর্ণ মাখরা পাথর দিয়ে তৈরি আর এই পাথর লোহার মতো শক্ত, তাই এই মন্দিরের দেওয়ালের কাজগুলি একটি নির্দিষ্ট আকারে খোদাই করে পরবর্তীতে প্লাস্টার করে মূর্তিগুলির রূপ প্রদান করা হয়েছে। এখানে 400 বছরের প্রাচীন কোষ্ঠী পাথরের ভগবান শ্রীকৃষ্ণ ও অষ্টধাতুর তৈরি রাধার মূর্তিও বিদ্যমান। রাধাকৃষ্ণের এই মূর্তিটিকে রাসমঞ্চে রাস উৎসবের সময় নিয়ে যাওয়া হতো। এখানের প্রায় সমস্ত মন্দিরের প্রবেশপথই দক্ষিণমুখী, আর দক্ষিণমুখী মন্দিরের সামনেই থাকত রাসমঞ্চ, যাতে ভগবান শ্রীকৃষ্ণের ভক্তজন ঘুরে ঘুরে শ্রীকৃষ্ণের নাম না করে শ্রীকৃষ্ণের সামনে বসেই নাম গান করতে পারে। মল্ল রাজাদের সময় যে সঙ্গীত চর্চার প্রথা ছিল তা এই নহবতখানা দেখলেই বোঝা যায়। এরপর দেখে নিলাম মা মৃন্ময়ী মন্দির। মা দুর্গার আর এক রূপ মা মৃন্ময়ী। পৌরাণিকভাবে কথিত আছে, মল্ল রাজা জগৎমল্ল এখানে শিকার করতে এসে যখন পথ হারিয়ে ফেলেছিলেন তখন মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন, আর তারপর 997 খ্রিস্টাব্দে এই মূর্তির প্রতিষ্ঠা করেন। সম্পূর্ণ কুশ ও গঙ্গা মাটি দিয়ে তৈরি এই মূর্তিটি 1300 খ্রিস্টাব্দে পুনর্নবীকরণ করা হয়েছিল, আর কেবলমাত্র স্বপ্নাদেশ পেলেই রং করা হয়। এই মন্দিরে আজও কামানের তোপ দাগার পরই দুর্গাপুজোর সময় সন্ধিক্ষণের পূজা আরম্ভ হয়। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রাচীনতম দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম এই দুর্গাপূজা। এই মন্দিরে একটি বৃক্ষ বর্তমান, যা অনেকে মনে করেন মৃন্ময়ী মায়ের প্রতিষ্ঠার অনেক আগে থেকেই বিদ্যমান। এটাও মনে করা হয় এই গাছটির হয়তো মূল শিকড়টিই নেই, কেবলমাত্র এই ঝুড়িগুলিই আছে। পরবর্তীতে এই গাছটিকে কেন্দ্র করে আরও 8টি পরজীবী গাছ হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত 5টি গাছ বর্তমান। মন্দিরের পাশেই ডোকরা শিল্পের কিছু সামগ্রীর সাথে পরিচয়ও করে নিলাম। এটা যেমন দাম আছে 1100 টাকা, স্পিচ দিন ভিডিওতে এর উপর 10% লেস হবে। এটা নারায়ণের প্রতীক আর কি, কুর্ম অবতার বলে। এছাড়াও যানবাহন হয় পালকি, গরুর গাড়ি, নৌকো, টানা রিক্সো। ট্রাইবেল আর্টের মধ্যে হয় আদিবাসীদের ঢোল নৃত্য বাজাচ্ছে, খেতি বাড়ি করছে, এগুলো হয়। আচ্ছা ভগবানের মূর্তি হয় দুর্গা, কালী, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, শিব, এই সমস্ত। আচ্ছা এছাড়াও জুয়েলারি হয়, ব্যাঙ্গেল, ইয়ারিং, পেন্ডেন্ট, এগুলো হয়। ডোগরা পুরোটাই হ্যান্ডমেড। এরপর দেখে নিলাম লালজি মন্দির। এই মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর সিংহ তৈরি করেছিলেন। ঢালু ছাদের উপর এক চাল বিশিষ্ট বা এক চূড়া বিশিষ্ট মন্দিরটি সম্পূর্ণ ল্যাটেরাইট স্টোন বা মাখরা পাথর দিয়ে তৈরি। এখানে প্রায় অনেক মন্দিরই উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই প্রাচীরগুলি বন্যা, খরা, মহামারীর হাত থেকে নগরবাসীকে রক্ষা করবার জন্য দেয়া হতো, আর এই মন্দিরগুলিতে সেই সময় অন্নভোগ প্রদান করা হতো।
এরপর দেখে নিলাম বড় পাথর দরজা এবং ছোট পাথর দরজা বা গড় দরজা। সম্পূর্ণ মাকড়া পাথরের তৈরি এই ছোট পাথর দরজা এবং বড় পাথর দরজাটি সপ্তদশ শতাব্দীতে আনুমানিক 1658 কিংবা 1660 খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের প্রাচীনতম রাজদুর্গের উত্তর দিকের প্রবেশপথ হিসেবে ব্যবহার করা হতো। এই বড় পাথর দরজাটি দ্বিতল বিশিষ্ট দালান, যেখানে শত্রুদের হাত থেকে আক্রমণ রক্ষা করার জন্য সৈন্য মোতায়েন করা থাকত। বড় পাথর দরজার কাঠামো এবং স্থাপত্য দেখলে মল্লরাজাদের কৌশলগত বিদ্যা সম্পর্কে যথেষ্ট স্পষ্ট ধারণা পাওয়া যায়। এছাড়া বড় দরজার দ্বিতলে কামান রাখা থাকত এবং ছাদের প্রাচীরের স্তূপগুলি ঢালের কাজ করত, যাতে শত্রুপক্ষের ছোড়া কোনো তীরে কোনো সৈন্য আঘাত না পায়। এবার দেখে নিলাম লাল বাঁধ। পানীয় জল এবং শত্রুদের হাত থেকে নগরবাসীকে রক্ষা করার জন্য দ্বিতীয় রঘুনাথ সিংহ এই লাল বাঁধটি তৈরি করেন। এই লাল বাঁধের নামের পেছনে অনেকের অনেক রকম মত। কেউ কেউ মনে করেন রঘুনাথ সিংহের লালজি বিগ্রহের নাম থেকেই লাল বাঁধের নাম হয়েছে। আবার অনেকেও মনে করেন দ্বিতীয় রঘুনাথ সিংহের প্রেয়সী লালবাইয়ের নাম থেকে এই লাল বাঁধের নামকরণ হয়েছে। লালবাঁধ দেখার পর দেখে নিলাম নন্দলাল মন্দির। এই নন্দলাল মন্দিরের পাশেই রয়েছে রাধা গোবিন্দ মন্দির, রাধা মাধব মন্দির, কালাচাঁদ মন্দির, জোড় মন্দির। নন্দলাল মন্দিরের পার্শ্ববর্তী 7টি বিদ্যমান মন্দিরে কোনো বিগ্রহ বা মূর্তি পূজিত হয় না। এরপর দেখে নিলাম দলমাদল কামান। দলমর্দনের পরিবর্তন রূপ দলমাদল। দল কথার অর্থ শত্রু, মর্দন কথার অর্থ দমন। এখান থেকেই এসছে দলমর্দন, আর তার পরিবর্তিত রূপ দলমাদল। আনুমানিক 296 মণ ওজন বিশিষ্ট 3.8 মিটার লম্বা ও 29.2 সেন্টিমিটার মুখগহ্বর বিশিষ্ট এই দলমাদল কামানটি অনেকে মনে করেন রাজা বীর হাম্বিরের সময় তৈরি করা হয়েছিল। আবার কেউ কেউ মনে করেন 1742 খ্রিস্টাব্দে রাজা গোপাল সিংহের আমলে তৈরি করা হয়েছিল। সঠিক কার আমলে তৈরি হয়েছে জানা না গেলেও এর প্রস্তুতকারক জনার্দন কর্মকার, যিনি আরও 2টি কামান তৈরি করেছিলেন, একটি মুর্শিদাবাদে, অপরটি বাংলাদেশে। মোট 63টি লোহার আংটাকে পিটিয়ে পিটিয়ে সংযোগ করে এই কামানটি তৈরি করা হয়েছিল এবং 1742 খ্রিস্টাব্দে শেষবারের মতো বর্গীদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য বারুদ নিক্ষেপ করা হয়েছিল। তারপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে 1919 সালে ব্রিটিশ গভর্নমেন্ট এটিকে উদ্ধার করে। দলমাদল কামানের পাশেই অবস্থিত মা ছিন্নমস্তার মন্দির। 1973 সালে এই মন্দিরটি স্থাপন করা হয়। মা কালীর 10টি রূপের মধ্যে অন্যতম এই ছিন্নমস্তা। স্থাপত্য, টেরাকোটা শিল্প ও ডোকরা শিল্পের জন্য বিখ্যাত সমগ্র ভারতের ইতিহাসের যে গরিমা, সেই গরিমাকে চরম শিখরে পৌঁছে দেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর। তাই 1998 সালে বিষ্ণুপুরের সমস্ত টেরাকোটা মন্দিরগুলি ইউনেস্কো থেকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আশা করি বিষ্ণুপুরের স্থাপত্য ও নিদর্শনের যে অলংকার, সেই অলংকারে অলঙ্কৃত হওয়ার জন্য একদিনের কর্মবিরতি জীবনই যথেষ্ট। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে।